ওয়েলকাম ব্যাক টু মাই টিউশন ভিএক্স চ্যানেল। এর আগে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হচ্ছিল। মোট 119টি প্রশ্নোত্তরের মধ্যে আমরা প্রথম পার্টে 1 থেকে 60 পর্যন্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে তার দ্বিতীয় ভাগ পার্ট 2, এখানে আমরা 61 থেকে 119 পর্যন্ত প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। চলো আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। 61 নম্বর প্রশ্নে বলছে, ইন্ডিকা বইটির রচয়িতার নাম মেগাস্থিনিস। তাহলে প্রশ্ন আসতে পারে কিভাবে, ইন্ডিকা কার লেখা? মেগাস্থিনিসের লেখা। মেগাস্থিনিসের লেখা বইটির নাম কি? ইন্ডিকা, এইভাবে। অথবা ড্যাশ বইটির রচয়িতা হলেন মেগাস্থিনিস, তখন সেখানে ড্যাশ জায়গায় ইন্ডিকা লিখতে হবে। অথবা ইন্ডিকা বইটির রচয়িতার নাম ড্যাশ, তখন মেগাস্থিনিস লিখতে হবে। আমরা এর আগের পর্বে আলোচনা করেছি যে একটা প্রশ্ন কিভাবে আসতে পারে, আর এ নিয়ে আমরা আলোচনা করব না, আমরা সরাসরি প্রশ্ন উত্তর করব। 62 নম্বর প্রশ্ন কি বলছে, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন হরিসেন। পুরো লাইনটাকে মুখস্থ করে নাও, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন হরিসেন, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন হরিসেন, এইভাবে। 63 নম্বর প্রশ্ন, সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পরে যুদ্ধ করা ছেড়ে দিয়েছিলেন। কোন যুদ্ধের পরে সম্রাট অশোক যুদ্ধ করা ছেড়ে দিয়েছিলেন? কলিঙ্গ যুদ্ধের পরে। অথবা আসতে পারে কলিঙ্গ যুদ্ধের পর কোন সম্রাট যুদ্ধ করা ছেড়ে দিয়েছিলেন, তখন উত্তর হবে সম্রাট অশোক। 64 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ শাক্য বংশে জন্মেছিলেন। গৌতম বুদ্ধ কোন বংশে জন্মেছিলেন? শাক্য বংশে। 65 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। হর্ষবর্ধন কত সালে সিংহাসনে বসেন? 606 খ্রিস্টাব্দে। চলো নেক্সট প্রশ্ন। 66 নম্বর প্রশ্ন বলছে, গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হয় কি? গোত্র। উত্তর হবে গোত্র। 67 নম্বর প্রশ্ন, মহাজন পদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব কত শতকে? 6ষ্ঠ শতকে। মহাজন পদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। পিটক কথার মানে হলো ঝুড়ি। পিটক কথার মানে কি? ঝুড়ি। রুদ্রদমন ছিলেন শক শাসক। রুদ্রদমন কোন বংশের রাজা ছিলেন? শক বংশের। আচ্ছা, 70 নম্বর প্রশ্ন কি বলছে, গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্য দিয়ে, তা হলো উপনয়ন। কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরু ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন? উপনয়ন। আচ্ছা, 71 নম্বর প্রশ্ন কি বলছে, জাদুমন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়? অথর্ববেদ গ্রন্থে পাওয়া যায়। জাদুমন্ত্রের বিদ্যা কোন গ্রন্থে পাওয়া যায়? অথর্ববেদে। 72, ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? ইন্দ্র। ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা ছিলেন ইন্দ্র। 73, একটি গণরাজ্যের নাম কি? ব্রিজি বা মল্ল। 74, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। 75, নালন্দা মহাবিহার গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তের আমলে তৈরি হয়েছিল। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা বা নালন্দা মহাবিহার, এটা কোন সম্রাটের আমলে চালু হয়েছিল? গুপ্ত সম্রাট কুমারগুপ্ত। কুমারগুপ্তের আমলে চালু হয়েছিল। 76 নম্বর প্রশ্ন, পঞ্চমহাব্রতের পঞ্চম ব্রতটির নাম কি? পঞ্চমহাব্রতের পঞ্চম ব্রতটির নাম হলো ব্রহ্মচর্য। 77 নম্বর প্রশ্ন, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে? কুজল কদফিসেস। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কুজল কদফিসেস। 78 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতবর্ষে যে যে উপজাতির মধ্যে মেগালিথ ব্যবস্থা প্রচলিত আছে তা হলো মুন্ডা এবং খাসি। মুন্ডা এবং খাসি। মুন্ডা এবং খাসি এই উপজাতিদের মধ্যে মেগালিথ ব্যবস্থা প্রচলিত ছিল। মেগালিথ মানে কি? বড় পাথরের সমাধি। এরপর 79, ঋগ্বেদের অংশ হলো স্তোত্র। ঋগ্বেদের অংশ হলো স্তোত্র। তৃতীয় বৌদ্ধ সংগীতে অনুষ্ঠিত হয়েছিল কোথায়? পাটলিপুত্রে। পাটলিপুত্র, যার বর্তমান নাম পাটনা, সেখানে তৃতীয় বৌদ্ধ সংগীতে অনুষ্ঠিত হয়। 81, বোধিবৃক্ষ কি? বোধিবৃক্ষ হলো পিপল গাছ। এরপরে 82, কোনটি বেমানান? কোনটি বেমানান? দেখো এখানে সরাসরি প্রশ্ন উত্তরে শুধু উত্তরটা আমি নিয়েছি, হাতিগুম্ফার শিলালেখ বা হস্তিগুম্ফা শিলালেখ। নিশ্চয় এর সঙ্গে আরো 3টে শব্দ ছিল, যে শব্দগুলো এর সঙ্গে মিল ছিল না, তাই এটি বেমানান শব্দ ছিল। এই যে লেখা আছে ব্র্যাকেটে, বাকি 3টি সাতবাহন বংশের সাথে সম্পর্কিত। 83 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করেন। সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের কতজন রাজাকে পরাজিত করেছিলেন? 12 জন। 84, বজ্জী গণরাজ্যের রাজধানী কোথায় ছিল? বৈশালী। বজ্জী রাজ্যের রাজধানী ছিল বৈশালী। আচ্ছা, সকল উত্তরপথ নাথ কাকে বলা হয়? হর্ষবর্ধনকে। সকল উত্তরপথ নাথ কাকে বলা হতো? হর্ষবর্ধনকে। 88, আদি বৈদিক সমাজের প্রধান সম্পদ কি ছিল? গবাদি পশু, বিশেষ করে গরু।
89, নৃপতি কথার অর্থ কি? নৃপতি মানে হচ্ছে রাজা, যিনি প্রজাদের পালন করেন। 90, কবে থেকে শকাব্দ গণনা শুরু হয়? 78 খ্রিস্টাব্দে, 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণনা শুরু হয়। 91, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কি? ঋগ্বেদ। আদি বৈদিক যুগ সম্পর্কে জানা যায় ঋগ্বেদ থেকে। আচ্ছা। 92, মেগালিথ হলো বড় পাথরের সমাধি। বড় পাথরের সমাধিকে মেগালিথ বলা হয়। ঋগ্বেদে রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান। ঋগ্বেদে রাজাই ছিলেন গোষ্ঠীর প্রধান। এরপরে 94 নম্বর প্রশ্ন, বৈদিক সমাজে পরিবারের প্রধান কে ছিলেন? বাবা, যাকে গৃহপতি বলা হতো। 95, অশ্বক কি? অশ্বক ছিল দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অশ্বক। যে ষোড়শ মহাজনপদ বা 16টা মহাজনপদ ছিল তার মধ্যে দক্ষিণ ভারতের একটা মহাজনপদ ছিল, তার নাম ছিল অশ্বক। এটা দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ অশ্বক। এরপরে 96 নম্বর প্রশ্ন, মধ্যম প্রতিপদা লেখা আছে গৌতম বুদ্ধ, মানে মধ্যম পন্থা বা মধ্যম প্রতিপদক কে চালু করেছিলেন? গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মের এটা একটা নীতি, মধ্যম পন্থা। 97, গুপ্ত সম্রাট, একজন গুপ্ত সম্রাটের নাম হলো সমুদ্রগুপ্ত। এটা ম্যাচিং থেকে এসেছে। ম্যাচিংয়ে মোট 5-6টা প্রশ্ন উত্তরের মধ্যে এটা একটা। গুপ্ত সম্রাট ছিলেন সমুদ্রগুপ্ত। কুষাণ সম্রাট ছিলেন কনিষ্ক। কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক। মৌর্য সম্রাট কে ছিলেন? অশোক। অনেক সময় আসে অশোক কোন বংশের সম্রাট ছিলেন? অশোক কোন বংশের সম্রাট ছিলেন? মৌর্য বংশ। অশোক কোন বংশের রাজা ছিলেন? মৌর্য বংশ। ধননন্দ কোন বংশের রাজা ছিলেন? তিনি নন্দ রাজা ছিলেন, নন্দ বংশ। নন্দ বংশের রাজা ছিলেন ধননন্দ। নন্দরাজ, ধননন্দ। প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে যে 4টে বেদ আছে, সেই 4টি বেদের মধ্যে সব থেকে প্রাচীন হলো ঋগ্বেদ। 10 রাজার যুদ্ধে জয়ী হয়েছিলেন কে? সুদাস। 10 রাজার যুদ্ধে জয়ী হয়েছিলেন সুদাস। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ অশোক, একটু আগে করলাম। তৃতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে, এটাও আগে করলাম। আলেকজান্ডারের মৃত্যু কোথায় হয়েছিল? ব্যাবিলনে। আলেকজান্ডারের মৃত্যু ব্যাবিলনে হয়েছিল। শকাব্দ গণনা কত সালে শুরু হয়? 78 খ্রিস্টাব্দে, একটু আগে করলাম। শকাব্দ 78 খ্রিস্টাব্দে। প্রাচীন ভারতীয় উপমহাদেশের সব থেকে জনপ্রিয় মহাকাব্য এর নাম কি? রামায়ণ আর মহাভারত। প্রাচীন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় মহাকাব্য ছিল রামায়ণ ও মহাভারত। বজ্রীদের রাজধানী কোথায় ছিল? বৈশালী। এই প্রশ্নটা আগে করলাম। আসলে এই প্রশ্নগুলো রিপিটেডলি পরীক্ষায় আসে, তাই এখানে একটু রিপিটেশন হয়েছে। বজ্রীদের রাজধানী ছিল বৈশালী। কনিষ্কের রাজধানী ছিল কোথায়? পুরুষপুর, যেটা বর্তমানে পাকিস্তানের পেশোয়ার। পাকিস্তানে পেশোয়ার বলে একটা জায়গা আছে, সেই পাকিস্তানের পেশোয়ারের আগেকার নাম ছিল পুরুষপুর। এটা কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। এগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায়, কিন্তু পরীক্ষাতে ঘুরে ঘুরে আসে একদম। দেখো, মেগালিথ হলো পাথরের সমাধি, বড় পাথরের সমাধি। দেখছো বারবার আসছে। এর কোনটি বর্ণাশ্রমের অংশ নয়? বর্ণাশ্রম আমরা জানি যে 4টি যে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে 4টি বর্ণ ছিল, বর্ণপ্রথা, তার মধ্যে কোনটি নয়? এটা একটা প্রশ্ন ছিল, সেখানে নৃপতি বলে একটা অপশন ছিল। এখানে সঠিক উত্তরটা হবে নৃপতি। জৈন ধর্মের প্রধান প্রচারককে কি বলা হয়? তীর্থঙ্কর। এটা আমরা জানি, জৈন ধর্মের প্রচারকদের তীর্থঙ্কর বলা হয়। জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন, তার মধ্যে 24তম বা শেষ তীর্থঙ্কর হলেন বর্ধমান মহাবীর। চলো নেক্সট প্রশ্ন। 113, ষোড়শ মহাজনপদের সময় মগধের কৃষির উন্নতি হয়েছিল কেন? কিভাবে উন্নতি হয়েছিল? কারণ লোহার লাঙল ব্যবহার করা হতো। চিন্তা করো, ষোড়শ মহাজনপদের সময়ে মগধের কৃষির উন্নতি হয়েছিল কারণ সেই সময়েই মানুষ লোহার লাঙল ব্যবহার শিখে গেছিল। 114 কি বলছে? সুয়ানজাং চীন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন কেন? তিনি বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও পড়াশোনা করার জন্য তিনি ভারতে এসেছিলেন। বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও জানার জন্য, পড়াশোনা করার জন্য চীন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন কে? সুয়ানজাং। দেখো নামটা চীনা নাম সুয়ানজাং। তাহলে সুয়ানজাং ছিলেন একজন চীনা পর্যটক, তিনি ভারতে এসেছিলেন বৌদ্ধ ধর্ম সম্পর্কে পড়াশোনা করতে। 115, কুষাণ মুদ্রায় সম্রাটদের মাথার পিছনে একরকম জ্যোতির্বলয় বানানো হতো, মানে পেছন দিকে মনে হবে যেন একটা লাইট দিচ্ছে এরকম সূর্যের মতো। এই জ্যোতির্বলয় বানানো হতো কিসের জন্য? কি বোঝাতে? সেটা ব্যবহার করা হতো সম্রাট এবং দেবতা একই বোঝানোর জন্য। সম্রাট এবং দেবতা, সম্রাট আর দেবতা যে একই, মানে যিনি সম্রাট তিনি হলেন দেবতা, সম্রাট হলেন দেবতার রূপ, দেবতা হলেন সম্রাট হলেন দেবতার রূপ, এটা বোঝানোর জন্য তাদের মাথার পিছন দিকে জ্যোতির্বলয় বানানো হতো। 116, আদি বৈদিক যুগে সভা ও বিদত, সেখানে নারীরা অংশগ্রহণ করতে পারতেন। প্রশ্নটা আসতে পারে যে আদি বৈদিক যুগে নারীরা
কোথায় কোথায় অংশগ্রহণ করতে পারতেন? তখন উত্তর হবে সভা এবং বিদথে। অথবা প্রশ্ন আসতে পারে যে আদিবৈদিক যুগে সভা ও বিদথে কারা অংশগ্রহণ করতে পারতেন? নারীরা। 117 গণরাজ্যের নাম হলো ব্রিজি বা মল্ল। গণরাজ্য একটি গণরাজ্যের নাম করো, তখন ব্রিজি বা মল্ল। এই প্রশ্নটা আমরা আগেও করে এলাম। ব্রিজি বা মল্ল হলো একটি গণরাজ্যের নাম। 118 শূন্যস্থান পূরণ করেছিল, যেমন এখানে একটা শূন্যস্থান আর এইখানে একটা শূন্যস্থান। কিভাবে আসবে? যে শক রাজা ড্যাশ সম্পর্কে জানার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ শিলালেখ হলো জুনাগড় শিলালেখ। তাহলে ড্যাশ থাকবে, শক রাজা ড্যাশ সম্পর্কে জানবার সবথেকে গুরুত্বপূর্ণ শিলালেখ ড্যাশ শিলালেখ। তখন উত্তর হবে এখানে রুদ্রদমন। এই প্রশ্নটা এইভাবে আসতে পারে যে শক রাজা কোন শক রাজার সম্পর্কে জুনাগড় শিলালেখ থেকে জানা যায়? তখন উত্তর হবে শক রাজা রুদ্রদমন। অথবা আসতে পারে শক রাজা রুদ্রদমন সম্পর্কে জানা সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম কি? তখন হবে উত্তর হবে জুনাগড় শিলালেখ। চলো আজকের শেষ প্রশ্ন, 119 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে গুপ্ত সম্রাটদের উপাধি কি ছিল? এক কথায় উত্তর হলো মহারাজাধিরাজ। মহারাজাধিরাজ। গুপ্ত সম্রাটদের উপাধি ছিল মহারাজাধিরাজ। নিজেদের বিশাল ক্ষমতা এবং আধিপত্য বোঝানোর জন্য তারা মহারাজাধিরাজ এই উপাধি ব্যবহার করতেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আজকের মতো এই পর্যন্তই। টাটা।